ডক্টর ইউনূস এর অবৈধ নির্বাচন নিয়ে তার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির ডাক দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। হাসিনাকে নির্বাচনে আসতে দিচ্ছে না ইউনূস সরকার। আগামী 4 দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল হতে পারে। সবখানে একটাই প্রশ্ন, নির্বাচন কি আদৌ হচ্ছে? কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? অন্তর্বর্তী সরকারের অন্তত 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। শেখ হাসিনা মনে করতেন একটা দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ। দেশের মানুষকে পেট ভরে গণতন্ত্র খাওয়ানোর জন্য ইউনূস 2024 সালের আগস্টে রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তার সন্ত্রাসের সঙ্গীদেরকে নিয়ে। সৃষ্টি হওয়ার পর থেকে এই দেশের মানুষের পাশে বিএনপি ছিল। বাহিনীকে দুর্বল করে নিরাপদ থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন? এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র 3 দিন, অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না। নির্বাচন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও নির্বাচনকে ঘিরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালতে লম্বা ছুটি আসছে। কাজেই মানুষ নিজেদের মতো করে ছুটিটার পরিকল্পনা করে নিয়েছেন যে কি করে নিরাপদে আনন্দে প্রিয়জনের সাথে সেই ছুটির সময়টা কাটিয়ে ফেলতে পারবেন। কিন্তু নির্বাচন হবে কিনা এই প্রশ্নটাই এখনো চায়ের টেবিলে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইনবক্সের আলাপে কিংবা অফিস, আদালতে, বাজারে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। মানে এ কথা সম্ভবত আপনার আমার কারো অস্বীকার করার উপায় নেই যে প্রতি 3 কথার পর 4র্থ কথাতেই এ প্রশ্ন এসে ভিড় করছে যে সত্যি নির্বাচনটা হবে? নির্বাচনটা কি সরকার করতে পারবে? নির্বাচনটা কি সরকার করতে চাইছে? এই সরকার নির্বাচন করতে চাইছে তা ভাবা মুশকিল, কারণ ধরুন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর আজকেরও শিরোনাম হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। এখন বিদায় যে সরকার নিতে চাচ্ছে না তার প্রমাণস্বরূপই যেন একের পর এক দেশি বিদেশি নানা চুক্তি সই করছে এবং নানা রকম প্রকল্প গ্রহণ করছে। যেমন ধরেন আজকে এই প্রথম আলোর খবরটাতে যে প্রকল্পের কথা আছে, মানে ঢাকা ওয়াসা নিজেই বছরের পর বছর ধরে একটা লোকসানের মধ্যে চলছে, সে ঋণে জর্জরিত। সরকার, এই ইউনূস সরকার এমন একটা প্রকল্প তফসিল ঘোষণার পর গ্রহণ করে এখন একেবারে একনেকে পাশ করিয়েছে, যেখানে ঢাকা ওয়াসা নাকি 721 কোটি টাকা খরচ করে এমন একটা গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করবে, যে গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শুধু ওয়াসা নয়, আশপাশের বিভিন্ন দেশ থেকে লোকে এসে প্রশিক্ষণ গ্রহণ করবেন। বুঝতেই পারছেন এ ধরনের অযথা প্রকল্প গ্রহণ করতে থাকে সেই সরকার, যে সরকার আসলে টাকা বানানোর তুঙ্গে অবস্থান করছে। মানে আরো টাকা বানাতে হবে, আরো বিভিন্ন ব্যক্তিকে লাভ বুঝিয়ে দিতে হবে, এমন একটা পরিস্থিতিতে যে সরকার আছে সে সরকার সাধারণত এসব করে। নির্বাচনের আগে আগে সরকারগুলো দম নেয়। নির্বাচনের আগে আগে সারা পৃথিবীতেই এমনকি নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার, তারা শেষ 2 মাস কোনো নতুন প্রকল্প গ্রহণ করে না, কিন্তু এই সরকার এখনো গ্রহণ করে যাচ্ছে। এবং এই প্রথম আলোর তালিকা অনুযায়ী যেই তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণ নেতা, তার এলাকায় যেমন বিরাট প্রকল্প দিয়েছে, তেমনি তারা বিশাল অঙ্কের প্রকল্প দিচ্ছে চট্টগ্রামে ডক্টর ইউনূসের জায়গায়, এবং বিএনপির নেতার এলাকাতেও তারা প্রকল্প দিচ্ছে। তার মানে এই জামাত, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এই সব কিছু বুঝে এক রকমের ভাগাভাগি করে এখনো তারা বিভিন্ন প্রকল্প বন্টন অব্যাহত রেখেছে। এই সরকারের চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রকল্প কিন্তু শেষ হয় নাই। দেখেন এই সরকার এসেছে সবগুলো প্রকল্প বিভিন্ন বিদেশি সংস্থার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য, বিক্রি করে কমিশন নিয়ে বাড়ি যাওয়ার জন্য। সবচেয়ে লোভনীয় যেই প্রকল্পটি এর মধ্যে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল বন্দর, যার মধ্য দিয়ে বাংলাদেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানি হয় এবং যেটি অত্যন্ত লাভজনকভাবে, মানে 5 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের সম্পূর্ণ ব্যবস্থাপনাতেই পরিচালিত হচ্ছিল, সেটা ইউনূস সরকার ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম বন্দরে কিন্তু লাগাতার ধর্মঘট চলছে, সেখানে লাগাতার ধর্মঘট করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এখন সম্মিলিত শ্রমিক সংগঠনের ব্যানারে সেই ধর্মঘট চলছে
বটে, কিন্তু এর মূল নেতৃত্বে আছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং তারা এখন নিউমোরিং টার্মিনাল থেকে বহির্নোঙরেও এই ধর্মঘটকে বিস্তৃত করেছে এবং বলেছে ডিপি ওয়ার্ল্ডকে এই সরকার বন্দর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে তারা এই ধর্মঘট প্রত্যাহার করবে না। তার মানে বাংলাদেশের একেবারে প্রাণ স্পন্দন যে বন্দরটি, যে বন্দর দিয়ে নিয়মিতভাবে রপ্তানি পণ্য যাচ্ছে, নিয়মিতভাবে আমদানি পণ্য আসছে এই রমজানের আগে, সেই বন্দরের কাজ সপ্তাহের বেশি বন্ধ থাকবে যখন কিনা এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌ উপদেষ্টা বলেছেন সরকার কঠোর পদক্ষেপ নেবে। এই যে সরকার নানা জায়গায় নানা পক্ষকে খেপিয়ে তুলছে এবং কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা খুলে রেখেছে, সেটাও একটা ইঙ্গিত এই সরকার নির্বাচন চায় না। এখন বন্দরে সরকার যদি কঠোর পদক্ষেপ নিতে যায়, সেখানে যদি জাতীয়তাবাদী শ্রমিক দল, সম্মিলিত শ্রমিক সংগঠন তারা সকলে খেপে উঠে একটা সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, চট্টগ্রাম বন্দর যদি উত্তপ্ত হয়ে ওঠে, নির্বাচনের আগে কোন সরকার কেন এ ধরনের একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে? দেখেন শুক্রবারে শাহবাগ এলাকাটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যেই নাটকের ব্যবস্থা করলো এই সরকার, তারই আন্দোলন বাহিনী ইনকিলাব মঞ্চকে নামানো হলো। এই ইউনূস সরকারেরই আন্দোলন বাহিনী, ছাত্র শিবিরের নেতা কর্মী, জামায়াতের নেতা কর্মীরা সারা দেশ থেকে এসে জড়ো হলো যমুনার সামনে এবং তারপর তারা হাদি হত্যার বিচার চেয়ে লাগাতার অবস্থানে থাকবে ঘোষণা দিল। এই অবস্থায় সরকারেরই পুলিশ বাহিনী, একদম পুলিশ কমিশনার নিজে লাঠি হাতে নেমে এমন বেধড়ক পিটুনি দিলেন কেন, যেই বেধড়ক পিটুনির ফলে এ খবর ইনকিলাব মঞ্চই ছড়িয়ে দিল। সরকারেরই পেটোয়া বাহিনী, সরকারের একেবারে ঘনিষ্ঠ ইনকিলাব মঞ্চ, তারা ছড়িয়ে দিল যে সরকারের পুলিশ বাহিনী গুলি করেছে তাদের নেতা জাবেরকে। আর ঠিক কোন মুহূর্তে ঠিক হলো যে না, নির্বাচনটা হতে দিতে হবে, নির্বাচন হবে না, ইন্টারিম যেও না, আর বলবো না, আমরা নির্বাচন হতে দেব, চারদিকে আওয়ামী লীগ ছড়িয়ে পড়েছে, কাজে আমরা নিরাপদ জায়গায় চলে যাব। তার মানে এই সরকার ইঙ্গিত দেওয়া মাত্র আবারও নেমে আসবে ওই পক্ষটিও যারা আন্দোলন করতে এখন প্রস্তুত। কাজে আপনার আমার সন্দেহ হবে না কেন যে এই সরকার একেবারে অপেক্ষা করছে যে ও বন্দরটা এখনো আমি ডিপি ওয়ার্ল্ডের হাতে বুঝিয়ে দিতে পারিনি, তাহলে আমার আরো 2 মাস লাগবে, নির্বাচনটা 12 তারিখে না হলেই রমজান চলে আসবে, তাহলে আমি নির্বাচনটা হতে দেব কেন? দেখেন এখন এই সরকারের প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ধমকাচ্ছেন, যেই পেটোয়া বাহিনী, যে আন্দোলন বাহিনী তারা যমুনার সামনে নামানোর পর বাংলাদেশের শীর্ষ 2 গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের সামনে আরেক দফা নিরাপত্তা তাদের জোরদার করতে হয়েছে, এমন আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করতে হয়েছে। এবং যেহেতু সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপর আবার ভরসা নাই এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের, কারণ তারা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাঙচুর, আগুন সবই হতে পারে, এটা জেনে ডেইলি স্টার তার সকল সংবাদকর্মীকে বলেছে বাড়ি থেকে কাজ করতে, ওয়ার্ক ফ্রম হোম করতে, মানে অফিসে তালা লাগিয়ে দিয়েছে। সেই অবস্থায় এখন প্রেস সচিব শফিকুল আলম উল্টো সাংবাদিকদের ধমকাচ্ছেন যে জাবের না হয় তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লিখেছে যে সে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু সাংবাদিকেরা কেন ক্লিকবেইট জার্নালিজম করবেন এবং ক্লিকের আশায় কেন লিখবেন যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন? জাবের বললেই তো লেখা যায় না, জাবের বলার পর আবার পরীক্ষা করে দেখতে হবে যে ঢাকা মেডিকেল কি বলছে, সরকার কি বলছে, গুলি কোন ধরনের ছিল, তারপর লিখতে হবে গুলিবিদ্ধ হয়েছেন কি হন নাই। মানে তাদের লোকেই ছড়িয়ে দেবেন তারা আহত, রক্ত, গুলি, এবং সাংবাদিকের তখন দায়িত্ব হবে সরকার কি চাইছে, তাদের লোক গুলিবিদ্ধ হয়েছে লিখবে, তাদের লোক মরেছে বলবে, নাকি তাদের লোক জীবিত আছে বলবে, সেই তথ্য জেনে তবে পরিবেশন করবে। আবার শনিবার রাতে গিয়ে রাত 10টার দিকে গিয়ে সেনাবাহিনীর এক দল বাংলাদেশ টাইমস নামের এক সংবাদ মাধ্যমের অফিস ঢাকার নিকুঞ্জ এলাকায়, সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে তাদের শিফটে থাকা সব সংবাদকর্মীকে, 15-20 জন সংবাদকর্মীকে তুলে উত্তরার সেনা ক্যাম্পে নিয়ে গেছে। এবং হঠাৎ বাক স্বাধীনতার এই যে এক মানে স্বর্ণযুগ চলছে বাংলাদেশে, সেই স্বর্ণযুগে একদল সাংবাদিককে তাদের সংবাদপত্র অফিস থেকে সেনাবাহিনী তুলে নিয়ে সেনা ক্যাম্পে নিয়ে গেছে। সেনাবাহিনী সেটা অস্বীকার করছে না, কিন্তু তারা সংবাদ মাধ্যমকে বলেছে কি কারণে তারা তুলেছে ব্যাপারটা তারা পরে জানাবে। এমনকি প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন যে কি কারণে তুলেছেন ব্যাপারটা তারা পরে জানাবেন। মানে ভাবতে পারেন সাংবাদিকদের হঠাৎ করে সেনাবাহিনী একদম প্রকাশ্যে উত্তরা সেনা ক্যাম্পে নিয়ে গেছেন, নিশ্চয়ই ভয় ডর দেখিয়েছেন, কি হয়েছেন এখন পর্যন্ত জানা যাচ্ছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডক্টর ইউনূসের একদম পকেটে থাকা মানে সুশীল সমাজের একেবারে প্রতিভূ সংগঠন বাংলাদেশের, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও এর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা কি পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচন কিভাবে, যখন কিনা এরকম করে সাংবাদিকদেরকে সেনাবাহিনী ইচ্ছা হলেই দলে বলে, মানে অফিসে ঢুকেছে একজন না, পুরো শিফটের, ওই পত্রিকার এডিটর ইন চিফ বলেছেন পুরো বিকেলের শিফটের সব সাংবাদিককে তুলে নিয়ে সেনাবাহিনী চলে গেছে। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে এটা এরকম একটা ভয়ের পরিবেশ, এরকম একটা অস্থির পরিবেশ সরকার কেন
এই নির্বাচনের আগে তৈরি করছে। এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সাথে এটাও মনে করিয়েছে তফসিল ঘোষণার পর 36 দিনে অন্তত 15 জন রাজনৈতিক নেতা কর্মী নিহত হয়েছেন বাংলাদেশে বিভিন্ন রকম রাজনৈতিক সহিংসতায়। প্রেস সচিব শফিকুল আলম এটাও বলেছেন বাংলাদেশে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে বাংলাদেশে সহিংসতার পরিস্থিতি জিরোতে নেমে আসবে, মানে শূন্য সহিংস পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠান করা যাবে, এটা কেউ বলতে পারবেন না। এবং প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই 15 জন রাজনৈতিক সহিংসতায় মরেছেন উনি স্বীকার করেন না, উনি 5 জনের কথা স্বীকার করতে রাজি আছেন। এই হচ্ছে অবস্থা। এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এর চেয়ে উন্নতি হওয়ার আগামী 3 দিনে কোনো সম্ভাবনা নাই, কারণ 1 লক্ষ সেনাবাহিনী মোতায়েন হয়ে গেছে, পুলিশ সর্বোচ্চ পর্যায়ে মোতায়েন হয়ে গেছে, আনসার বিডিবি মানে যার যেখানে দায়িত্ব পালন করবার কথা সবাই সবচেয়ে অ্যালার্ট পরিস্থিতিতে থাকবার পর এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে, কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে, আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর অন্যদিকে সরকার বেচা বিক্রি অব্যাহত রেখেছে, সরকার অদ্ভুত অদ্ভুত প্রকল্প গ্রহণ অব্যাহত রেখেছে। তার মানে সরকারের কাজ চলছে একেবারে অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে এই 18 মাস তারা চালিয়ে এসেছে ঠিক সেভাবে। তাহলে কি করে আপনি আমি কেউ ভাবতে পারি বলুন 12 তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন? এর তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের হাতেই পুলিশ আছে, সেনাবাহিনী আছে, যারা যে কোনো ভাবে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে, এবং সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতের নাগালের বাইরে চলে গেলে তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতেই পারে যেখানে নির্বাচন করা সম্ভব হবে না। আর এই সরকারের তো এখনো চট্টগ্রাম বন্দরটা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া সহ নানা কাজ বাকি আছে। আর নাহিদ ইসলাম 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতা নাহিদ ইসলাম বলেছেন যে 12ই ফেব্রুয়ারি যদি জামায়াতে ইসলামী জোট জয়লাভ না করে তাহলে 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে, কাজে কিছুতেই তারা 5ই আগস্টকে ব্যর্থ হতে দেবেন না। ভাবুন তো, নাহিদ ইসলাম 5ই আগস্টের আগে আগস্টের 3 তারিখেই সম্পূর্ণ তো ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন। মানে আমরা আকেলমান্দ মানুষ যারা কিছুমাত্র রাজনীতি বোঝেন সকলেই বুঝেছিলেন যখন দরবারে ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাপ্রধান যে সেনাবাহিনী আর সরকারের সাথে নাই, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই নাহিদ ইসলামরা যা চাইবেন তাই ঘটতে যাচ্ছে। এখন নাহিদ ইসলামরা তেমন কোনো একেবারে স্পষ্ট ইঙ্গিত না পেলে নাহিদ ইসলামরা 5ই আগস্ট কিছুতেই ব্যর্থ হবে না 12ই ফেব্রুয়ারিতে। এই প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।